স্বামী যে হাসপাতালে ভর্তি ছিল সেই হাসপাতালেই নার্সের বেশে হাজির হল তার ডিভোর্স স্ত্রী। কেন? সে কি করতে চেয়েছিল? যখন সত্যিটা সামনে এলো তখন স্বামীর জ্ঞান হারানোর জোগাড় হল। টেবিলের চারপাশে 4 বন্ধু বসেছিল। আকাশ ছাড়া সবার হাতে গ্লাস ধরা। সুমিত আকাশের কাঁধে চাপড় মেরে বলল, আরে ধর না ইয়ার আকাশ, আর কতক্ষণ কোমল কোমল করবি? না ইয়ার, তোরা খা, আকাশ বলল। কি হয়েছে? মনে হচ্ছে বৌদি গলায় বেল্টটা একটু বেশি শক্ত করে বেঁধে দিয়েছে, হাসতে হাসতে বলল অমিত। আকাশ কোনো উত্তর দিল না। তার মন বারবার ফোনের দিকে যাচ্ছিল। কোমলের 10টা মিসড কল এসেছে। কি ব্যাপার ইয়ার, বউকে ভয় পাস নাকি? হেসে বলল বিকাশ। এই কথাটা আকাশের বুকে তীরের মতো বিঁধল। ভয় পাই? ভয়ের কিছু নেই ইয়ার, শুধু ঘরে শান্তি চাই, দুর্বলভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করল আকাশ। বিকাশ জোরে হেসে উঠল। সে নিজের গ্লাস পুরে আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, শান্তি? আমার ঘরেও অনেক অশান্তি ছিল ভাই। আমার বউও খুব চিৎকার করত, রোজ লেকচার দিত, এই বিষ কেন খাও, ছেড়ে দাও, সব টাকা এতে উড়িয়ে দাও, না জানি কি কি। একদিন আমার মাথা গরম হয়ে গেল। আমি গ্লাসটা টেবিলে আঁচড়ে ফেলে পরিষ্কার বলে দিলাম, শোনো, এটা ছাড়তে পারবো না, আমি পুরুষ, নিজের ইচ্ছায় বাঁচব। এই ঘরে থাকতে হলে থাকো, না হলে এই নাও দরজা, দূর হও। অমিত হাততালি দিয়ে বলল, দারুণ। তারপর? আর তারপর কি ভাই, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার স্ত্রী লাইনে চলে এসেছে। রোজ সন্ধ্যায় সোডা আর বরফ সে নিজেই এনে রাখে। নারীকে মাথায় তুললে সে নাচবেই। তাকে তার জায়গাটা দেখাও, তবেই সে বোঝে। বন্ধুর কথাগুলো আকাশের মনে হাতুড়ির মতো আঘাত হানতে লাগল। বিকাশের গল্প তার কাছে একটা সমাধান মনে হল। তার মনে হল ভালোবাসার মাধ্যমে অনুরোধ উপরোধ করে সে এই যুদ্ধে হেরে যাচ্ছে। বিকাশ ঠিকই বলছে, তারও এমন পৌরুষ দেখানো দরকার। তার ভেতরের ভাঙা অহংকার, রোজকার অশান্তি থেকে জন্ম নেয়া দমবন্ধ ভাব সব একসঙ্গে যেন ফেটে বের হল। সে কাঁপতে কাঁপতে গ্লাস তুলে নিল। এটাই সঠিক উপায় আর, জোর দিয়ে বলল বিকাশ, চাইলে আজই চেষ্টা করে দেখতে পারিস। আকাশ গ্লাস তুলে এক নিঃশ্বাসে খালি করে দিল। আরও দাও, সে চিৎকার করে উঠল। একের পর এক ড্রিঙ্ক চলতে লাগল। সুমিত আর বিকাশ অবাক হলেও খুশি হল, তাদের বন্ধু ফিরে এসেছে। রাত 1:30টায় যখন আকাশ টলটে টলটে নিজের গাড়ির কাছে পৌঁছাল, তখন সে আর আগের আকাশ ছিল না। সে বিকাশের বিষাক্ত চিন্তাধারার মুখোশ পড়েছিল। বাড়ির দরজা খুলতেই দেখল সামনে কোমর দাঁড়িয়ে, তার চোখে উদ্বেগ আর অপেক্ষার ছাপ। কোথায় ছিলে আকাশ? ফোনও ধরছিলে না, আমি কখন থেকে? আকাশের মুখ থেকে আসা তীব্র গন্ধ তার কথা থামিয়ে দিল। তার মুখ সাদা হয়ে গেল। তুমি তুমি আবার ড্রিঙ্ক করেছ? আকাশ হাসল, এক ভয়ঙ্কর হাসি। সে টলটে টলটে তার সামনে এসে দাঁড়াল। হ্যাঁ, খেয়েছি, আর এখন থেকে রোজ খাব। কি করবে? কোমল হতবাক হয়ে গেল। এ তো তার আকাশ নয়। আকাশ তার আঙুল দরজার দিকে তুলে ধরল, ঠিক যেমনটা বিকাশ শিখিয়েছিল। শোনো, আমার পান করাতে যদি এতই সমস্যা হয়, তাহলে দরজা খোলা আছে, যখন খুশি যেতে পারো। এই কথা বলতে বলতে আকাশ সজোরে কোমলকে ধাক্কা মারল। তার মাথা দরজায় আঘাত করল। সেই এক মুহূর্তে কোমলের মনে জমে থাকা সেই আশা, যা রোজ ভেঙে গেলেও পরের দিন আবার জোড়া লেগে যেত, তা আজ চিরতরে চুরমার হয়ে গেল। এটা প্রথমবার ছিল না। গত 2 বছর ধরে এই একই জিনিস চলছিল। একটা সময় ছিল যখন আকাশ একজন দায়িত্বশীল এবং ভালোবাসার স্বামী ছিল। তাদের ছোট সংসারটা ছিল সুখে ভরা। কিন্তু বন্ধুদের সাথে কখনো কখনো শুরু করা মদের অভ্যাস ধীরে ধীরে নেশায় পরিণত হল। প্রথমে উইকেন্ডে, তারপর সপ্তাহে 2-3 বার, আর এখন প্রায় প্রতিদিনই। কোমলের মনে গত কয়েক মাসের ছবিগুলো চলচ্চিত্রের মতো ভেসে উঠল। আকাশের জন্মদিনে সে সব প্রস্তুতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রইল, আর আকাশ রাত 2টায় বন্ধুদের সাথে পার্টি করে বাড়ি ফিরল। তাদের বিবাহবার্ষিকী, যখন আকাশ বাইরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাতে মাতাল হয়ে ফিরল। সে যে বসে রইল কোমল। রোজকার ঝগড়াগুলো, যা সামান্য কারণে শুরু হয়ে গালিতে শেষ হতো, আর নেশার ঘোরে কতবার যে সে তার গায়ে হাত তুলেছে। সেই ক্ষতগুলো তার শরীরে নয়, আত্মায় লেগেছিল। সে অনেক বুঝিয়েছিল, অনেক সহ্য করেছিল, এই আশায় যে তার ভালোবাসা, তার ধৈর্য একদিন আকাশকে ফিরিয়ে আনবে। কিন্তু আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝতে পারল যে মানুষটিকে সে ভালোবাসত, সে এখন এই মদের নেশায় কোথাও হারিয়ে গেছে। যে মানুষ নিজের সম্মান করে না,
তার সাথে সে তার সারা জীবন কাটাতে পারবে না। কোমল কাঁদতে কাঁদতে সোফায় বেহুশ হয়ে শুয়ে থাকা আকাশের দিকে শেষবারের মতো তাকাল। তারপর একটি কথাও না বলে চুপচাপ বেডরুমে গেল। আলমারি থেকে একটা ছোট ব্যাগ বের করল, শুধু দরকারি জিনিস রাখল। সে তাদের বিয়ের ছবি বা আকাশের দেওয়া কোনো জিনিস তুলল না। সে সব সম্পর্ক, সব স্মৃতি সেই ঘরেই ফেলে যাচ্ছিল। 5 মিনিট পর কোনো শব্দ না করে, একবারও পিছনে না তাকিয়ে সে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। পরের দিন সকালে যখন আকাশের নেশা কাটল, তখন ঘরে এক অদ্ভুত নীরবতা। কোমল কোথাও নেই। প্রথমে তার অহংকার তাকে বোঝাল, গিয়েছে, তার মায়ের বাড়িতে গেছে, 2 দিন কেঁদে আবার ফিরে আসবে, মেয়েরা এমনই করে। কিন্তু এমন কিছু হল না। 1 দিন গেল, 2 দিন, 1 সপ্তাহ। কোমলের কোনো ফোন এলো না, কোনো খবরও না। এবার আকাশ অস্থির হতে শুরু করল। সে কোমলকে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। তার বাপের বাড়িতে ফোন করার সাহস সে জোগাড় করতে পারল না। আরও 1 সপ্তাহ কেটে গেল। আকাশ এখন পুরোপুরি ভেঙে পড়েছে। নিজের ভুলের এক ভয়ানক উপলব্ধি তার মধ্যে তৈরি হল। সে মদ খাওয়া ছেড়ে দিয়েছিল। সে শুধু কোমলের ফিরে আসার অপেক্ষা করছিল। ঠিক তখনই এক দুপুরে দরজার বেল বাজল। আকাশের শ্বাস বন্ধ হয়ে গেল। তার হৃৎস্পন্দন দ্রুত হল। কোমল কি ফিরে এলো? সে দৌড়ে দরজা খুলল। কিন্তু সামনে কোমল নয়, একজন কুরিয়ারওয়ালা দাঁড়িয়ে। আকাশ মেহরা? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ বলুন। এটা আপনার জন্য রেজিস্টার্ড পোস্ট, সই করুন। আকাশ কাঁপতে কাঁপতে খামটা নিল। খুলে দেখল কাগজটা তার হাত থেকে মেঝেতে পড়ে গেল। তালাক! সে অবাক হয়ে বলল। সে ভাবতেই পারেনি যে কোমল এমন কোনো পদক্ষেপ নিতে পারে। কিছুক্ষণ পর প্রতিদিনের মতো বন্ধুদের ফোন এলো। আকাশ তাদের এই খবরটা বলল। বিকাশ বলল, তো তুই এত চিন্তা করছিস কেন? মেয়েরা নাটক করে, কোর্টে গিয়েও কী বা করতে পারবে। তুই শুধু শক্ত থাক, মাথা নত করার কোনো দরকার নেই। মনে রাখিস, পুরুষরা বাঁধনে থাকে না। বন্ধুদের এই বিষাক্ত পরামর্শ আকাশন ভাঙা আত্মবিশ্বাসের ওপর এক মিথ্যে অহংকারের প্রলেপ রাগিয়ে দিল। তার মনের এক কোণ চিৎকার করে বলছিল যে গিয়ে কোমলের কাছে ক্ষমা চেয়ে নাও, কিন্তু তার মস্তিষ্ক বলছিল, আমি কেন মাথা নত করব? আইন তাদের ভাবার জন্য সময় দিয়েছিল, কিন্তু এই সময়টা চিন্তাভাবনায় নয়, অপেক্ষায় কাটল। আকাশ আশা করেছিল যে কোমল ফিরে আসবে। পরের 6 মাস এই অন্তঃসার শূন্য আশাতেই কেটে গেল। আকাশ অপেক্ষা করতে থাকল যে কোমলের ফোন আসবে। কোমল অপেক্ষা করতে থাকল যে হয়তো আকাশ নিজের ভুল স্বীকার করে একবার সত্যি মন থেকে ক্ষমা চাইতে আসবে। কিন্তু দুজনের কেউই প্রথম পদক্ষেপ নিল না। অহংকার জিততে থাকল, আর ভালোবাসা রোজ হারতে থাকল। আকাশের মা বাবা কোমলকে বোঝানোর চেষ্টা করলেন। তাকে জানালেন যে আকাশ এখন বদলে গেছে, মদ ছোঁয় না। কিন্তু কোমল চাইছিল আকাশ যেন তাকে বোঝাতে আসে, তার ভুল যেন সে বুঝতে পারে। কিন্তু আকাশ কোনো অবস্থাতেই তার অহংকার ছাড়তে রাজি ছিল না। আদালতে বিচারক তার চশমার ওপর দিয়ে দুজনকে দেখে শেষবারের মতো জিজ্ঞাসা করলেন, আপনারা দুজনেই ভালো করে ভেবে দেখেছেন? আপনাদের 6 মাস সময় দেওয়া হয়েছিল। এরপরও কোর্ট আপনাদের সিদ্ধান্ত বদলানোর এই শেষ সুযোগ দিচ্ছে। আপনারা কি আপনাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে চান? দুজনেই মাথা নিচু করে রইল। না, তারা একসাথেই বলল। কোমলের চোখের কোণ জলে ভরা ছিল, কিন্তু সে তার অশ্রুকে চোখের বাঁধন থেকে মুক্ত হতে দিল না। আজ সে দুর্বল হতে চায়নি। আকাশের মুখ ছিল ভাবলে ক্ষীণ আর কঠিন, কিন্তু শুধু সেই জানত যে সেই পাথরের নিচে আবেগের কত গরম লাভা ফুটছিল। সে আর চোখে কোমলের দিকে তাকাল। সেই কোমল যার একটি হাসির জন্য সে পৃথিবীর সাথে লড়ার শপথ নিয়েছিল, আজ সে তার বিরুদ্ধে, তার সাথে লড়তে দাঁড়িয়ে। ঠিক আছে, বিচারক একটা গভীর, ক্লান্তির শ্বাস ফেলে বললেন এবং কাগজগুলো এগিয়ে দিলেন। এখানে সই করে দিন। কোমল কলম তুলল। তার ঝাপসা চোখগুলো সেই জায়গার উপর পড়ল যেখানে তার নাম লেখা ছিল, শ্রীমতী কোমল মেহরা। আজ থেকে সে আবার কোমল কুমারী হয়ে যাবে। একটা সই আর 3 বছরের লম্বা পথ, হাজারো মূল্যবান স্মৃতি, একসঙ্গে দেখা শত শত স্বপ্ন, একে অপরকে আঁকড়ে ধরার অগণিত প্রতিশ্রুতি, সব কিছু এক মুহূর্তে কালির একটা দাগের নিচে চাপা পড়ে গেল। এবার আকাশের পালা। সে কোমলের হাত থেকে কলম নিল। দুজনের আঙুল এক মুহূর্তের জন্য একে অপরকে ছুঁয়ে গেল, আর বিদ্যুতের একটা ঝলক যেন দুজনের শরীরে বয়ে গেল। আকাশ ঝাঁকুনি দিয়ে তার হাত সরিয়ে নিল এবং সই করে দিল। কিন্তু শুধু তার মন জানত যে এই কঠোরতার মুখোশের আড়ালে সে কতটা ভেঙে যাচ্ছে। সই হয়ে গেল।
7 পাকের বন্ধন, 7 জন্মের প্রতিশ্রুতি আইনের এক মোচড়ে এক ঝটকায় ছিন্ন হয়ে গেল। তারা এখন স্বামী স্ত্রী নয়, তারা এখন একে অপরের কাছে অচেনা। ঘর থেকে বেরোনোর সময় তারা এমনভাবে এড়িয়ে চলছিল যেন ছুঁয়ে গেলেই কোনো পুরনো ক্ষত আবার সবুজ হয়ে উঠবে। বাইরে এসে কোমল তার স্কুটার নিয়ে চলে গেল। আকাশ তার গাড়ির দিকে এগিয়ে গেল। শেষবারের মতো হয়তো অজান্তেই দুজনের চোখ মিলিত হল। সেই চোখে ছিল অভিযোগ, অপার যন্ত্রণা, গভীর আফসোস, কিন্তু এখন আর কিছু বলার বা শোনার বাকি ছিল না। শব্দ শেষ হয়ে গিয়েছিল। দুজনে দুটি ভিন্ন দিকে চলে গেল। কোমল তার মায়ের বাড়িতে ছিল। তার ঘরের দেওয়ালে লাগানো কলেজের দিনের পোস্টার, বইপত্রে ভরা পুরনো আলমারি, জানলা দিয়ে আসা সূর্যের আলো, সব কিছু ঠিক তেমনই ছিল। বদলেছিল শুধু কোমলের অস্তিত্ব। সে এখন সেই প্রাণোচ্ছল স্বপ্ন দেখতে থাকা মেয়েটি ছিল না। সে আজ একজন ডিভোর্সি নারী, যার হৃদয়ে হাজারো অদৃশ্য ক্ষত আর আত্মা ক্লান্ত। মা রাতের খাবারের জন্য বারবার দরজা ধাক্কা দিলেন, কিন্তু সে দরজা খুলল না। সে বিছানায় উপুর হয়ে শুয়ে মুখে বালিশ চাপা দিয়ে কাঁদতে লাগল। আকাশের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগল। তাদের প্রথম দেখা, বৃষ্টিতে ভিজে যাওয়া, গভীর রাতে কফি খেতে খেতে ভবিষ্যতের স্বপ্ন বোনা, ছোট ছোট ছেলেমানুষি বিষয়ে ঝগড়া করা এবং তারপর একে অপরকে মানানোর জন্য তার চেয়েও বেশি ছেলেমানুষি করা, সব কিছু ভাবতে ভাবতে সে কখনো কাঁদতে কাঁদতে হাসতে শুরু করত, তো কখনো আবার কাঁদতে শুরু করত। অন্যদিকে আকাশ তার খালি বাড়িতে একা বসেছিল। তার স্ত্রী কোমল বড় যত্ন করে এই বাড়ির প্রতিটি জিনিস সাজিয়েছিল। বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি বস্তু আজ কোমলের কথা মনে করিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারছিল। দেওয়ালে ঝোলানো তাদের দুজনের ছবি তার নিঃসঙ্গতাকে উপহাস করছিল। সে নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করল যে সে স্বাধীন হয়েছে, এখন আর কোনো বাধা থাকবে না, কোনো ঝগড়া হবে না। কিন্তু তার স্বাধীনতা নয়, বরং দমবন্ধ করা এক অনুভূতি হচ্ছিল। এটা স্বাধীনতা ছিল না, এটা ছিল শাস্তি। আজ এত মাস পর সে আবার বোতল খুলল এবং পান করতে শুরু করল। প্রতিটি চুমুকের সাথে সে তার রাগ, তার অসহায়তা এবং তার হৃদয়ে ওঠা যন্ত্রণার ঘূর্ণিপাককে ভুলিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিল। সে সারা রাত পান করতে থাকল, সেই খালি বাড়িতে নিজের ছায়ার সাথে কথা বলতে থাকল, ঝগড়া করতে থাকল। সকালে যখন তার চোখ খুলল, তখন সে সোফার ওপর বেহুশ হয়ে পড়েছিল, আর বাড়িটা আগের চেয়েও বেশি খালি, বিষণ্ণ আর মনমরা লাগছিল। আগের নেশা এখনও কাটেনি যে সে আবার পান করতে শুরু করল। ঠিক তখনই তার বসের ফোন এলো। একটা জরুরি কাজের জন্য তাকে অফিসে আসতে বলা হলো। সে কোনো মতে তৈরি হল এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাথায় তখনও গতকালের তিক্ত স্মৃতি, কোমলের অশ্রুসিক্ত মুখ আর গতরাতের একাকিত্ব ঘুরছিল। তার মনোযোগ রাস্তার দিকে নয়, বরং তার এলোমেলো অতীতের দিকে ছিল। সে শহরের ভিড় থেকে বেরিয়ে হাইওয়েতে চলে এলো। গতি ছিল দ্রুত, হয়তো সে তার জীবনের জটিলতা থেকে পালাতে চাইছিল। হঠাৎ তার মনে পড়ল, কোমল তাকে সবসময় জোরে গাড়ি চালাতে বারণ করত। আস্তে চালাও আকাশ, আমাদের কোনো ট্রেন ধরতে হবে। তার আওয়াজ যেন কানে বাজতে লাগল। তার বুকে একটা তীব্র যন্ত্রণা উঠল। সে সজোরে স্টিয়ারিংয়ে ঘুষি মারল। কেন করলাম এমন? কেন তাকে যেতে দিলাম? আর একটু চেষ্টা করলে হয়তো সব ঠিক হয়ে যেত। সে নিজেকেই প্রশ্ন করছিল এবং নিজেই উত্তরহীন ছিল। ঠিক তখনই একটা মোড়ে উল্টো দিক থেকে আসা একটা দ্রুতগতির ট্রাক ওভারটেক করার চক্করে হঠাৎ লেন পাল্টে দিল। নেশায় ডুবে থাকা আকাশ কিছু বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। এক বিকট কান ফাটানো বিস্ফোরণ হল। আকাশের গাড়ি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে কাগজের মতো বাতাসে উছলে পড়ল এবং রাস্তার অন্য পাশে গিয়ে পড়ল। সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। তার দামি গাড়ি এখন শুধু মোচড়ানো লোহার স্তূপ। আকাশের মাথা সজোরে স্টিয়ারিংয়ে আঘাত করেছিল। গাড়ির কাঁচ ভেঙে তার শরীরে কাঁচের টুকরোর মতো ঢুকে গিয়েছিল। চারদিকে রক্ত আর রক্ত। তার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে আসছিল। মৃত্যু তাকে তার কোলে টেনে নিচ্ছিল। অজ্ঞান হওয়ার ঠিক আগে তার ফাটা ঠোঁট থেকে শুধু একটি নাম বেরোল, এক অসম্পূর্ণ আহ্বান, কোমল। এদিকে কোমল তার মায়ের সাথে বসেছিল। মা তাকে ক্রমাগত বোঝানোর চেষ্টা করছিলেন যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এখন নতুন জীবন শুরু কর মা, ভুলে যাও ওকে। ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। সে অনিচ্ছাকৃতভাবে ফোন ধরল। হ্যালো। অন্য প্রান্ত থেকে এক ভয়ার্ত, পেশাদার কণ্ঠস্বর এলো। আমি কি কোমলজির সাথে কথা বলছি? হ্যাঁ, আমি কোমল বলছি। ম্যাডাম, আমি সিটি হাসপাতাল থেকে বলছি। আপনি কি আকাশ মেহরাকে চেনেন?
আকাশের নাম শুনে কোমলের হৃৎস্পন্দন জোরে বেড়ে গেল। তার হাত কাঁপতে লাগল। হ্যাঁ, আমি তাকে চিনি। কি হয়েছে? দেখুন ম্যাডাম, তার একটি খুব গুরুতর সড়ক দুর্ঘটনা হয়েছে। তাকে এখানে আনা হয়েছে এবং তার অবস্থা বেশ গুরুতর। কোমলের কানে যেন কেউ গলিত কাঁচ ঢেলে দিয়েছে। শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু তার মানে বুঝতে পারছিল না। দুর্ঘটনা? আকাশের? কি করে? তার ফোন লক ছিল, কিন্তু জরুরি যোগাযোগে আপনার নম্বর হোম নামে সেভ করা ছিল। তাই আমরা আপনাকে ফোন করেছি। আপনি কি হাসপাতালে আসতে পারবেন? কোমলের মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সে ধপ করে সোফায় বসে পড়ল। গতকালই তো সব শেষ হল। হোম? আকাশ এখনও তার নম্বর ডিলিট করেনি। মাথায় হাজারো প্রশ্ন একসঙ্গে আসছিল। ফোনে থাকা লোকটি আবার বলল, হ্যালো ম্যাডাম, আপনি কি আসছেন? কোমল কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, আমি আসছি। আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। তার অবস্থা খুবই গুরুতর। এই বলে ফোন কেটে গেল। কোমলের পৃথিবী যেন এক মুহূর্তে ঘুলে গেল। তার মন তাকে চিৎকার করে বলছিল, সে এখন তোমার কেউ না, সে তোমার প্রাক্তন স্বামী, যার সাথে তুমি গতকালই সব সম্পর্ক ছিন্ন করেছ। তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু তার হৃদয় কোনো শিশুর মতো কাঁদছিল। সে নিজেই নিজের ওপর অবাক হচ্ছিল। যে মানুষটিকে সে এত ঘৃণা করার চেষ্টা করছিল, যার দেওয়া ক্ষতগুলো মনে করে সে তার মনকে শক্ত করছিল, সেই মানুষটার জন্য কেন এত কষ্ট হচ্ছে? সে নিজেকে আটকাতে পারছিল না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছিল। মা, আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? পাগল হয়ে গেছিস নাকি? এখন সে তোর কেউ নয় কোমল, কেন যাবি তুই? তার মা বাবা আছে না, তারা দেখবে। মা তাকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু কোমল আজ কারও কথা শুনল না, না নিজের মনের, না তার মায়ের। মা, আইনের চোখে সে আমার কেউ নয়, কিন্তু কিন্তু আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। সে আমার জীবনের অংশ ছিল। আমি তাকে এই অবস্থায় একা ছেড়ে যেতে পারি না। এই কথা বলতে বলতে সে এক মুহূর্তও দেরি না করে হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড, ওষুধের কড়া গন্ধ, রোগীদের গোঙানি আর ডাক্তার নার্সদের দ্রুত ছোটাছুটি। এই জায়গাটা জীবন আর মৃত্যুর সীমান্তের মতো লাগছিল। কোমল কাঁপতে কাঁপতে আইসিইউয়ের রাস্তা জিজ্ঞেস করল। সেখানে পৌঁছে সে কাঁচের বড় জানালা দিয়ে ভেতরে তাকাল। একটা বিছানায় সাদা চাদর ঢাকা একটা শরীর প্রায় নির্জীব অবস্থায় পড়েছিল। তার মুখ ব্যান্ডেজে প্রায় ঢাকা। তার চারপাশে অনেক মেশিন লাগানো, যা তাদের বিপ বিপ যান্ত্রিক আওয়াজ দিয়ে জানাচ্ছিল যে শ্বাস-প্রশ্বাস এখনও চলছে। এটাই আকাশ ছিল, তার আকাশ, যে সবসময় এত শক্তিশালী, এত প্রাণবন্ত থাকত, আজ একটা অসহায় শরীরের মতো পড়ে আছে। কোমলের চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। ঠিক তখনই একজন ডাক্তার বাইরে এলেন। দেখুন, আমরা এখনই কিছু বলতে পারছি না। মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, মাথায় খুব গভীর চোট, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, সে কোমায় আছে। এই কথা শুনে কোমলের পায়ের নিচের মাটি সরে গেল এবং সে সেখানেই দেওয়াল ধরে বসে পড়ল। কিছুক্ষণ পর আকাশের মা বাবাও সেখানে পৌঁছালেন। তারা দিশেহারা। তুমি কেন এসেছ এখানে? এখনও কি কিছু বাকি আছে সর্বনাশ করার? আকাশের বাবা গর্জে উঠলেন। কোমল চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে তর্ক করার কোনো মানে ছিল না। ঠিক তখনই একজন ডাক্তার বাইরে এলেন। আকাশের পরিবারের লোক কে আছেন? সবাই তার দিকে ছুটে গেল। কোমলও ভিড়ের পেছনে দাঁড়িয়ে রইল। ডাক্তার গম্ভীর মুখে বললেন, দেখুন, রোগীর অবস্থা খুবই নাজুক। দুর্ঘটনাটা খুব ভয়াবহ ছিল। তার মাথায় গভীর চোট লেগেছে এবং শরীরে বেশ কিছু জায়গায় ফ্র্যাকচার হয়েছে। আমরা অপারেশন করেছি, কিন্তু পরের ৪৮ ঘণ্টা খুবই জরুরি। এখনই কিছু বলা কঠিন। আপনারা সবাই শুধু প্রার্থনা করুন। এই কথা শুনে আকাশের মা সেখানেই মেঝেতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, হে ভগবান, এ কি হল? কোমলের চোখও জলে ভরে এলো। ঘৃণা আর অভিযোগ সত্ত্বেও আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো তার চোখের সামনে চলচ্চিত্রের মতো ঘুরতে লাগল। তাদের হাসা, ঝগড়া করা, ঘোরাফেরা করা, সব কিছু। সে ধীরে ধীরে আকাশের মায়ের কাঁধে হাত রাখল। মাজি, সাহস রাখুন, সব ঠিক হয়ে যাবে। আকাশের মা তার হাত ঝেড়ে ফেললেন। দূর থাক আমার থেকে, তোর জন্যই এসব হয়েছে। যখন আমার ছেলে ভালো ছিল, তোর কাছে ছিল, তখন তো তাকে ছেড়ে চলে গেলি। তোর জন্যই আজ আমার ছেলে এই অবস্থায়। তুইই অলক্ষী। যখন থেকে আমাদের জীবনে এসেছিস, সব খারাপই হয়েছে। চলে যা এখান থেকে। আমরা তোর মুখ দেখতে চাই না।
এই কথাগুলো শুনে কোমলের হৃদয় বিদীর্ণ হল। সে নির্বাক, অপমানিত হয়ে দাঁড়িয়ে রইল। সে ঘুরে চলে যেতেই চাইছিল, কিন্তু আকাশের কথা ভেবে কোমলের পা সেখানেই জমে গেল। সে এই মানুষটাকে এই অবস্থায় ছেড়ে কিভাবে যেতে পারে? কোমল হাসপাতাল থেকে ফিরল না। সে এক কোণে সবার থেকে দূরে একটা বেঞ্চে গিয়ে বসল। আকাশের মা-বাবা আর আত্মীয়স্বজন তাকে দেখছিল, ফিসফিস করছিল, কিন্তু কোমল সিদ্ধান্ত নিয়েছিল যে আকাশ জ্ঞান না ফেরা পর্যন্ত সে কোথাও যাবে না। রাত গভীর হল। আত্মীয়স্বজনরা একে একে চলে যেতে লাগল। এখন সেখানে শুধু আকাশের বৃদ্ধ মা-বাবা আর কোমল। আকাশের বাবা ওষুধের স্লিপ নিয়ে কাউন্টারে গেলেন, কিন্তু সেখানে লম্বা লাইন। তিনি ক্লান্ত হয়ে ফিরে এসে বসে পড়লেন। কোমল দেখল যে তারা কতটা অসহায় আর চিন্তিত। এই বয়সে এত বড় ধাক্কা সামলানো সহজ ছিল না। কোমল তার জায়গা থেকে উঠল, আকাশের বাবার কাছে গিয়ে বলল, বাবাজি, আপনি স্লিপটা আমাকে দিন, আমি ওষুধ নিয়ে আসছি। আকাশের বাবা প্রথমে তাকে দেখলেন, তারপর কিছু না বলে স্লিপটা তার হাতে ধরিয়ে দিলেন। হয়তো তার সাহস জবাব দিয়েছিল। কোমল ওষুধ নিয়ে এলো, পানির বোতল এনে দিল, আর নার্সের কাছে জিজ্ঞেস করল যে আর কি কি প্রয়োজন হতে পারে। সে নীরবে, কারো সাথে কথা না বলে এই সব করছিল। সে পুত্রবধূ হওয়ার অধিকার দেখাচ্ছিল না, বা কোনো উপকারও করছিল না। সে শুধু তার মানবিক দায়িত্ব পালন করছিল। মধ্যরাতে নার্স জানালেন যে এবি নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে তা পাওয়া যাচ্ছিল না। এই কথা শুনে আকাশের মা-বাবার জ্ঞান হারানোর জোগাড়। তাদের রক্তের গ্রুপ মিলছিল না। কোমল সাথে সাথে তার জায়গা থেকে উঠল এবং বলল, আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। নার্স আর আকাশের মা-বাবা অবাক হলেন। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি চলুন আমাদের সাথে, নার্স বলল। কোমল এক মুহূর্ত না ভেবে রক্ত দিল। রক্ত দেওয়ার পর যখন সে বাইরে এলো, তখন তার একটু দুর্বল লাগছিল। সে ফিরে এসে তার বেঞ্চে বসল। এবার আকাশের মায়ের চোখে ঘৃণার বদলে একটা অদ্ভুত বিস্ময় ছিল। তিনি কিছু বললেন না, কিন্তু তার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছিল। সেই রাতে হাসপাতালের সেই ঠান্ডা বারান্দায় আইনত ভেঙে যাওয়া সম্পর্কের ওপর মানবতার এক পাতলা স্তর পড়ছিল। পরের দুদিন কোমলের প্রায় পুরোটা সময় হাসপাতালেই কাটল। সে বাড়ি যেত শুধু গোসল আর কাপড় বদলানোর জন্য, আর তারপর আবার ফিরে আসত। সে নীরবে তার দায়িত্ব পালন করছিল, সময় মতো ওষুধ আনা, ডাক্তারের কাছ থেকে আপডেট নেওয়া, আকাশের মা-বাবার জন্য খাবারের ব্যবস্থা করা। কিন্তু আকাশের অন্যান্য আত্মীয়স্বজন যখন আসত, তখন তাকে দেখে অদ্ভুত কথা বলত। দেখো তো, কাল পর্যন্ত ডিভোর্স নিয়েছিল, আজ ভালো সাজার ভান করতে এসেছে। এতই যদি ভালো ছিল, তাহলে ছেড়ে গিয়েছিল কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। এই কথাগুলো কোমলের কানেও পৌঁছাত। তার মন চাইত চিৎকার করে বলতে, আমি এখানে কোনো মতলবে আসিনি, আমি শুধু একজন মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু সে চুপ থাকত। সে জানত যে এই মুহূর্তে কিছু বলে কোনো লাভ নেই। দিন কাটতে লাগল। কোমল হাসপাতালকেই তার বাড়ি বানিয়ে ফেলেছিল। তার মা রোজ ফোন করতেন, তাকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করতেন। ছেড়ে দে ওকে, ওর হালের ওপর কোমল, আকাশের সাথে তোর সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই ওর সমস্যা এখন তোর নয়, বাড়ি ফিরে আয়, কেন নিজের অপমান করছিস? কোমল উত্তর দিত, মা, আমি এটা তাদের জন্য করছি না, আমি এটা নিজের জন্য করছি। যদি আজ আমি আকাশকে এই অবস্থায় ছেড়ে চলে যাই, তবে আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারব না। মানবতা বলেও তো একটা কিছু হয়। দিন কাটতে লাগল। কোমলের কাছে এখন বাড়ি আর হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তার সকাল শুরু হতো আইসিইউয়ের কাঁচের জানালা দিয়ে আকাশকে দেখে, আর রাত কাটত ওয়েটিং এরিয়ার ঠান্ডা স্টিলের বেঞ্চে কোনো মতে চোখ বন্ধ করার চেষ্টায়। আকাশের মা-বাবা, যারা শুরুতে তাকে সন্দেহ আর ঘৃণা নিয়ে দেখতেন, এখন তার নিঃস্বার্থ সেবা আর একাগ্রতা দেখে চুপ থাকতে শুরু করলেন। 1 মাস পেরিয়ে গেল। হাসপাতালের বিল এখন আর ছোটখাটো অঙ্ক নয়, বরং এক পাহাড়ে পরিণত হয়েছে। একদিন বিলিং ডিপার্টমেন্ট থেকে একজন ক্লার্ক আকাশের বাবার কাছে এলো। আঙ্কেলজি, বিল এখন 8 লাখ ছাড়িয়ে গেছে, আপনাকে কিছু পেমেন্ট করতে হবে। আকাশের বাবা তার দুশ্চিন্তাকে এক ভরসাযোগ্য হাসির পিছনে লুকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, স্বাস্থ্য বীমা আছে, আমি সব কাগজপত্র জমা দিয়েছি, কোম্পানি থেকে টাকা আসতে সময় লাগবে। কিন্তু দুদিন পর তাদের সেই ভরসার কাঁচের প্রাসাদ ভেঙে পড়ল। বীমা কোম্পানির এজেন্টের ফোন এলো। দুঃখিত মেহরা সাহেব, এজেন্টের কণ্ঠে ছিল এক পেশাদার শীতলতা, কোম্পানি আপনার ক্লেম পাস করতে পারবে না। মানে কি, কেন পারবে না?
আকাশের বাবা প্রায় চিৎকার করে উঠলেন, আমাদের পলিসিতে তো সব কিছু কভার হয়। হয় স্যার, এজেন্ট উত্তর দিল, কিন্তু প্রতিটি পলিসিতে কিছু শর্তও থাকে। আপনার পলিসি অনুযায়ী যদি রোগী মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন, তবে কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়। মদ্যপান? আপনি কি বলছেন? স্যার, পুলিশের এফআইআর এবং ব্লাড রিপোর্টে পরিষ্কারভাবে এটাই বলা হয়েছে, এটি একটি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস। আইন ভাঙলে বিমা কভার প্রযোজ্য হয় না। আমরা দুঃখিত। ফোন কেটে গেল। আকাশের বাবার হাত থেকে ফোন পিছলে মাটিতে পড়ে গেল। তার কানে শুধু একটি শব্দ বাজছিল, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। তার ছেলের একটা ভুল শুধু তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়নি, বরং আজ তাদের অর্থনৈতিকভাবেও পথে নামিয়ে দিয়েছিল। কোমল, যে একটু দূরে দাঁড়িয়ে এইসব শুনছিল, দেখল যে কিভাবে আকাশের বাবা সেখানেই বেঞ্চে লুটিয়ে পড়লেন। তাদের চোখ থেকে আশার শেষ আলোটুকুও নিভে গিয়েছিল। আকাশের মা দিশেহারা হয়ে কাঁদতে লাগলেন। সব শেষ হয়ে গেল, আমরা কোথা থেকে আনব এত টাকা? এখন আমাদের ছেলের কি হবে? তাদের সারা জীবনের সঞ্চয়ও এই খরচের কাছে কিছুই ছিল না। তারা প্রায় হার মেনে নিয়ে ডাক্তারকে এ পর্যন্ত বলে দিলেন যে হয়তো তারা আর খরচ বহন করতে পারবেন না। এই কথা শুনে কোমলের বুক কেঁপে উঠল। সে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে সোজা ব্যাংকে গেল। সে তার ভবিষ্যতের জন্য, তার ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপ থেকে নতুন একটি বাড়ি বানানোর জন্য জমিয়ে রাখা সমস্ত সঞ্চয়, তার সমস্ত এফডি ভেঙে দিল। ঘণ্টাখানেক পর যখন সে হাসপাতালে ফিরল এবং ক্যাশ কাউন্টারে একটা বড় অঙ্কের টাকা জমা দিয়ে রসিদ নিয়ে এলো, তখন আকাশের মা বাবা বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইলেন। কোমল তাদের হাত ধরে বলল, আপনারা চিন্তা করবেন না, যতক্ষণ আমি আছি আকাশের চিকিৎসায় কোনো ত্রুটি হবে না। তার চোখে ছিল এক অদ্ভুত জেদ, এক সংকল্প। কোমল জানত যে তার কাছে যে সঞ্চয় আছে তাও বেশিদিন চলবে না। হাসপাতালের খরচ কোনো দৈত্যের মতো প্রতিদিন হাজার হাজার টাকা গিলে খাচ্ছিল। তার এমন একটি পথ দরকার ছিল যা আকাশের চিকিৎসা কোনো বাধা ছাড়াই চালিয়ে যেতে পারে। সে এমন একটা সিদ্ধান্ত নিল যা কারোর জন্যই সহজ নয়। সে একজন বন্ধুর সাহায্যে গুরুগ্রামের একটি আন্তর্জাতিক কল সেন্টারে রাতের চাকরি নিল। তার জীবন এখন একটা মেশিনের মতো হয়ে গিয়েছিল। সে সারা রাত হেডফোন লাগিয়ে কল সেন্টারে কাজ করত। তার কণ্ঠে থাকত সেই পেশাদার মিষ্টতা, যেন তার নিজের জীবনে কোনো ঝড় আসেনি। সকাল 6টায় যখন তার শিফট শেষ হতো, তখন সে ক্লান্ত পায়ে কোম্পানির বাস ধরে সোজা হাসপাতালে আসত। দিনে সে আকাশের সেবা করত। এখন সে নার্সদের কাছ থেকে শিখে তাকে স্পঞ্জ দেওয়া, তার শিরায় লাগানো ড্রিপ পরিবর্তন করা এবং তার ফিজিওথেরাপিতে সাহায্য করা শিখে গিয়েছিল। সে ঘণ্টার পর ঘণ্টা তার পাশে বসে থাকত, তার নির্জীব হাতটা ম্যাসাজ করত এবং তার সাথে কথা বলত। সে দিনে মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমাতে পারত, তাও হাসপাতালের কোলাহলপূর্ণ ওয়েটিং এরিয়ার কোনো ঠান্ডা শক্ত স্টিলের বেঞ্চে। ঘুমের অভাবে তার চোখ সব সময় ভারী থাকত, মুখ হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরের জেদ আর আশা তাকে ভাঙতে দিচ্ছিল না। সে ঘণ্টার পর ঘণ্টা আকাশের পাশে বসে তার সাথে কথা বলত, যদিও সে কোমায় ছিল। আকাশ, ওঠো, দেখো আমি এসেছি। তুমি আমার ওপর রাগ করে আছো, তাই না? আমি জানি, কিন্তু প্লিজ চোখ খোলো। সে বিশ্বাস করত যে তার আওয়াজ আকাশের অচেতন মন পর্যন্ত পৌঁছাচ্ছে। প্রায় ২ মাসের অক্লান্ত পরিশ্রম, অগণিত প্রার্থনার পর অবশেষে সেই দিনটা এলো, যার জন্য কোমল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এক সকালে যখন কোমল প্রতিদিনের মতো আকাশের পাশে বসে তার হাত ম্যাসাজ করছিল, সে আকাশের চোখের পাতায় সামান্য নড়াচড়া অনুভব করল। তার হৃৎস্পন্দন জোরে বেড়ে গেল। সে ঝুঁকে দেখল। কিছুক্ষণ পর ধীরে ধীরে ২ মাস ধরে বন্ধ থাকা সেই চোখগুলো অবশেষে খুলল। আকাশের চোখ ছিল ঝাপসা। সে ঘরের সাদা ছাদ, তার চারপাশে লাগানো মেশিনগুলোর আলো এবং তার শরীরে লাগানো নলগুলো এক অদ্ভুত বিস্ময় নিয়ে দেখছিল। কোমলের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে লাগল। ঠিক তখনই আকাশের চোখ কোমলের ওপর পড়ল। সে চোখ ছোট করে তাকে চেনার চেষ্টা করল এবং তারপর খুব দুর্বল আর কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল, তুমি তুমি কে? এই প্রশ্নটা বোমার মতো কোমলের কানে ফাটল। তার সমস্ত আনন্দ এক মুহূর্তে বিস্ময় আর গভীর শোকে পরিণত হল। সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকল। ডাক্তার কিছুক্ষণ আকাশের পরীক্ষা করলেন। তিনি তাকে প্রশ্ন করলেন, আপনার নাম কি? আপনি কোথায় থাকেন?
আকাশ প্রতিটি প্রশ্নের উত্তরে শুধু চুপচাপ এক শূন্য দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। ডাক্তার ভার্মা কোমল আর আকাশের মা বাবাকে তার কেবিনে ডাকলেন। দেখুন, ডাক্তার এমআরআই রিপোর্ট লাইট বক্সে নাগিয়ে বললেন, দুর্ঘটনার সময় তার মাথায় মস্তিষ্কের পিছনের অংশে খুব গভীর চোট লেগেছিল। এই অংশটা স্মৃতি ধরে রাখার কাজ করে। চোটের কারণে এটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মানে কি ডাক্তার সাহেব? আকাশের বাবা ঘাবড়ে জিজ্ঞেস করলেন। এর মানে হল রোগী দুর্ঘটনার আগের জীবনের একটা বড় অংশ ভুলে যায়। তার হয়তো মনে থাকবে যে কিভাবে খেতে হয় বা কথা বলতে হয়, কিন্তু সে ভুলে যেতে পারে যে সে কে, তার পরিবারকে, তার বিয়ে হয়েছিল কিনা। কোমলের মন ডুবে গেল। তাহলে তার কিছুই মনে নেই? আপাতত তো তাই মনে হচ্ছে, ডাক্তার বললেন। তবে সবচেয়ে জরুরি কথা এখন এই যে আমাদের তাকে যে কোনো ধরনের মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। তার মস্তিষ্ক এখন খুব নাজুক অবস্থায় আছে, যেন কাঁচা মাটি। কোনো চমকপ্রদ, দুঃখজনক বা খারাপ খবর তার সুস্থ হওয়ার প্রক্রিয়াকে উল্টে দিতে পারে। এটা তার মস্তিষ্কের ওপর আরও একটি ধাক্কার মতো হবে, যার ফল গুরুতর হতে পারে। এটা তার জন্য বিপজ্জনক হতে পারে। আগে তাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে স্থিতিশীল হতে দিন। স্মৃতি ফিরে আসবে কিনা তা তো সময়ই বলবে। ঠিক তখনই একজন নার্স তাকে ডাকতে এলো। রোগী আপনাকে ডাকছেন। কোমল যখন ভেতরে গেল, আকাশ আবার সেই নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কে আর আমি এই জায়গায় কেন? কোমল তার চোখের দিকে তাকাল। সেই চোখে সে সেই অত্যাচারী আকাশকে নয়, বরং সেই সাদাসিধা আকাশকে দেখল, যাকে সে একসময় প্রচণ্ড ভালোবাসত। সেই মুহূর্তে সে তার মনের ওপর পাথর রেখে একটা সিদ্ধান্ত নিল। সে তার সমস্ত ক্ষত, তার সমস্ত তিক্ততা তার অশ্রুর আড়ালে লুকিয়ে ফেলল। সে এমন একটি সাদা মিথ্যে বলল, যা হয়তো হাজারো সত্যের চেয়েও বেশি পবিত্র এবং প্রয়োজনীয় ছিল। আমি আপনার ব্যক্তিগত নার্স। আমার নাম কোমল। আপনার নাম আকাশ। আর আপনার একটা ছোট দুর্ঘটনা হয়েছিল। কিন্তু চিন্তা করার কিছুই নেই। এখন আপনি সম্পূর্ণ নিরাপদ। এই মিথ্যেটা বলতে গিয়ে তার আত্মা কেঁপে উঠল। কিন্তু তার মনে হল আকাশের জীবন আর তার ভালোর জন্য এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় সত্যি। আকাশ একটা শিশুর মতো তার কথাই বিশ্বাস করল। আরও কয়েক সপ্তাহের দেখাশোনার পর ডাক্তাররা আকাশকে হাসপাতাল থেকে ছুটি দিলেন। বাড়িতে তার পুরো যত্নের, নিয়মিত ওষুধপত্রের এবং লম্বা ফিজিওথেরাপির কঠোর প্রয়োজন ছিল। আকাশের মা বাবা বৃদ্ধ, আর তাদের পক্ষে একা এইসব করা প্রায় অসম্ভব ছিল। কোমল এই দায়িত্ব নিল। সে একজন প্রশিক্ষিত নার্সের মতো আকাশের প্রতিটি প্রয়োজন সম্পর্কে অবগত ছিল। তাই সে আকাশের মা বাবাকে বলল যে সে তাদের বাড়িতে থেকেই আকাশের সেবা করবে। আকাশ কোমলের উপস্থিতিতে এক অদ্ভুত শান্তি খুঁজে পেত। তার মা বাবা, যারা এখন পর্যন্ত কোমলের ত্যাগ আর বলিদানের গুণমুগ্ধ হয়ে উঠেছিলেন, তারাও মানা করতে পারলেন না। এভাবে কোমল, নার্স কোমল হয়ে সেই বাড়িতেই থাকতে শুরু করল, যা কয়েক মাস আগে সে চিরতরে ছেড়ে এসেছিল। পরের ৬ মাস কোমল মন প্রাণ দিয়ে আকাশের সেবা করল। এই সেবা কোনো নার্সের পেশাদার দায়িত্ব ছিল না। এটা ছিল একজন নারীর নীরব প্রায়শ্চিত্ত আর অনুচ্চারিত প্রেম। সে তাকে সময়মতো ওষুধ দিত, কিন্তু শুধু ওষুধ নয়, সাথে সাহস জোগানোর হাসিও দিত। সে তার পছন্দের স্বাস্থ্যকর খাবার রান্না করত, আর প্রতিটি গ্রাসের সাথে তাকে এই অনুভূতি দিত যে কেউ আছে যে তার যত্ন নেয়। সে তাকে একটা শিশুর মতো ভরসা দিয়ে হাঁটতে শেখাত, আর যখন টলতে টলতে আকাশের পা ক্লান্ত হয়ে যেত, তখন সে তার হাত ধরে বলত, আর একটু আকাশ, তুমি এটা করতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে তার সাথে ঘণ্টার পর ঘণ্টা বসে কথা বলত। সে তাকে তার অতীত, তার ছেলেবেলার ছবি দেখাত। আকাশের অতীতের কিছুই মনে ছিল না। তার মন ছিল এক সাদা স্লেটের মতো, যেখানে কোনো তিক্ততা ছিল না, কোনো অভিযোগ ছিল না, কোনো অহংকার ছিল না। সে শুধু তার যত্ন নেওয়া, সবসময় হাসি মুখে থাকা দয়ালু নার্স কোমলকে চিনত। এমন একজন নার্স যার চোখ প্রায়ই ক্লান্ত লাগত, কিন্তু যার ঠোঁটে সবসময় এক শান্তিদায়ক হাসি থাকত। সে ধীরে ধীরে কোমলের এই নতুন ব্যক্তিত্বে, তার কথায় এবং সবচেয়ে বেশি তার নিঃস্বার্থ সেবায় প্রভাবিত হতে শুরু করল। এটা একতরফা আকর্ষণ ছিল না, এটা ছিল এক গভীর সম্মান যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হচ্ছিল। তার ভালো লাগত যখন কোমল তার এলোমেলো চুলে তেল মালিশ করত, বা যখন সে তাকে ভরসা দিয়ে সন্ধ্যায় বারান্দার তাজা হাওয়ায় নিয়ে যেত। এই অচেনা নার্সের প্রতি সে এক গভীর, অজানা সম্পর্ক অনুভব করতে শুরু করেছিল। সে প্রায় লুকিয়ে লুকিয়ে তাকে দেখত, যখন কোমল রান্নাঘরে কাজ করত, বা যখন সে রাতে ক্লান্ত হয়ে তারই ঘরে সোফায় ঘুমিয়ে পড়ত।
সে ভাবত কি ভালো মেয়ে যে এত নিঃস্বার্থভাবে একজন অচেনা মানুষের সেবা করছে। সে এই বিষয়ে অবগত ছিল না যে সে তার সঙ্গী নয়, বরং তার জীবনসঙ্গী ছিল, যাকে সে নিজেই প্রত্যাখ্যান করেছিল। আকাশ এখন নিজের পায়ে দাঁড়াতে পারছিল। সে কারো সাহায্য ছাড়া হাঁটতে পারত, নিজের দৈনন্দিন প্রয়োজন নিজেই মেটাতে পারত, আর তার মুখও এখন আগের মতো সুস্থ দেখাচ্ছিল। তার জীবনে এখন শুধু একটি জিনিসের অভাব ছিল, তার স্মৃতি। কোমল মন প্রাণ দিয়ে আকাশের সেবা করেছিল। এই সময়ের মধ্যে সে নিজেও সেই নতুন আকাশের সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়েছিল, যে অহংকার আর নেশা থেকে অনেক দূরে এক নিষ্পাপ আর ভালো মনের মানুষ ছিল। এক সন্ধ্যায় কোমলের মনে হল যে সে আর এই মিথ্যার ওপর ভর করে বাঁচতে পারবে না। আকাশ এখন সুস্থ হয়ে উঠেছে, তার নার্সের দায়িত্ব এবার শেষ করার সময় এসেছে। রাতের খাবারের পর যখন আকাশের মা বাবা তাদের ঘরে চলে গেলেন, কোমল সাহস জোগাড় করল। আকাশ, তার কণ্ঠে ছিল এক অদ্ভুত কাঁপুনি। আপনি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, ডাক্তারও বলে দিয়েছেন যে এখন আর আপনার কোনো নার্সের প্রয়োজন নেই। আকাশ, যে একটা বই পড়ার চেষ্টা করছিল, চোখ তুলে তার দিকে তাকাল। সুতরাং আমার কাজ এখানে শেষ হয়ে গেছে, কোমল বলল, আর তার দৃষ্টি অন্য কোথাও স্থির হল। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। এই কথা শুনে আকাশের হাত থেকে বইটা মেঝেতে পড়ে গেল। তার মুখ সাদা হয়ে গেল। চলে যাবেন? কোথায়? কেন? তার কণ্ঠে ছিল এক শিশুর মতো ঘাবড়ানো ভাব। আমি কি কিছু ভুল করেছি? আপনি কি আমার ওপর রাগ করেছেন? না আকাশ, এমন কোনো কথা নেই, কোমল তার মনের ওপর পাথর রেখে বলল। তাহলে কেন যাচ্ছেন? প্লিজ যাবেন না। আকাশ তার চেয়ার থেকে উঠে তার কাছে চলে এলো। আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আপনি আমার একমাত্র বন্ধু, আমি আর কাউকে চিনি না। কোমলের চোখে জল ভরে এলো, যা সে অনেক কষ্টে আটকে রাখল। সেও তার থেকে দূরে যেতে চাইছিল না। এই 6 মাসে সে আবার আকাশের প্রেমে পড়ে গিয়েছিল, এমন এক ভালোবাসা যা আগের চেয়েও গভীর আর পবিত্র ছিল। কিন্তু যেতে তো হবেই। এই সম্পর্ককে সে এক মিথ্যার ভিত্তির ওপর আর দাঁড় করিয়ে রাখতে পারত না। আমার বাড়ি আছে আকাশ, আমাকেও ফিরে যেতে হবে, সে একটা দুর্বল অজুহাত দেখাল। সেই রাতে কোমলও ঘুমাল না, আকাশও না। আকাশ এই ভেবে অস্থির ছিল যে তার জীবনের একমাত্র অবলম্বন তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর কোমল এই যন্ত্রণায় ছিল যে সে সেই মানুষটাকে ছেড়ে যাচ্ছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। পরের দিন সকালে কোমল তার ব্যাগ তুলল। আকাশ দরজায় চুপচাপ একটা মূর্তির মতো দাঁড়িয়েছিল। তার চোখে হাজারো প্রশ্ন, কিন্তু মুখে কুলু পাঁচা। কোমল তার কাছে গেল এবং এক মুহূর্তের জন্য তার হাত ধরে বলল, নিজের খেয়াল রাখবেন আকাশ। আকাশের চোখে ছিল এক শিশুর মতো অসহায়ত্ব। ঠিক তখনই আকাশের মা কাঁপতে কাঁপতে তার কাছে এলেন। তার চোখে গভীর আফসোস। তিনি কোমলের হাত ধরে ভারাক্রান্ত কণ্ঠে শুধু এতটুকু বললেন, আমরা তোকে বুঝতে অনেক দেরি করে ফেললাম মা। কোমল কিছু বলার আগেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে ঝুঁকে তার প্রাক্তন শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করল। আবেগের বন্যায় তার শাশুড়ির মুখ থেকে অজান্তেই সেই আশীর্বাদ বেরিয়ে এলো যা প্রতিটি শাশুড়ি তার পুত্রবধূকে দেয়, সুহাগন থাকো। এই কথা শুনে এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। কোমল বিস্ময় নিয়ে তার দিকে তাকাল। তার চোখ থেকে অশ্রুর আরও একটি ধারা বয়ে গেল। নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ির চোখ থেকেও অনুতাপের জল পড়তে লাগল। পরিবেশ ভারী হয়ে উঠতে দেখে আকাশের বাবা এগিয়ে এলেন। তিনি কোমলের মাথায় হাত রেখে একজন বাবার মতো বললেন, যেখানেই থাকো খুশি থেকো মা। কোমল শুধু মাথা নাড়তে পারল এবং দ্রুত দরজা দিয়ে বেরিয়ে গেল। কোমল চলে যাওয়ার পর বাড়ির শূন্যতা আকাশতে কামড়ে খেতে লাগল। সন্ধ্যার সময় সে অস্থির হয়ে তার পুরনো ঘরে গেল। কিছু খুঁজতে গিয়ে সে আলমারিতে রাখা পুরনো জামা কাপড় এলোমেলো করছিল। ঠিক তখনই জামাকাপড়ের স্তূপের পেছন থেকে একটা ছবির ফ্রেম মেঝেতে পড়ে গেল। সে ঝুঁকে কাঁচ ভাঙা ফ্রেমটা তুলল। ভেতরের ছবিটা দেখে সে চমকে উঠল। সে বরের পোশাকে ছিল এবং তার পাশে নবদধূ সেজে কোমল হাসছিল। তার মস্তিষ্ক শূন্য হয়ে গেল। নার্স কোমল আর তার বিয়ের ছবি, এ কি করে সম্ভব? তার মাথায় অস্পষ্টভাবে কিছু দৃশ্য ভেসে উঠল, মণ্ডপ, আগুনের চারপাশে 7 পাক, কোমলের হাসিমাখা মুখ, কিন্তু সবকিছুই এক জটিল সুতোর মতো ছিল, যার কোনো শেষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে কিছুই বুঝতে পারছিল না। অস্থিরতা আর উদ্বেগ নিয়ে সে সেই ভাঙা ছবিটা নিয়ে সোজা তার মায়ের কাছে গেল। এ কি মা? সে কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল। এই ছবি, এতে কোমল আর আমি, এর মানে কি? কেন আমার কিছু ঠিকভাবে মনে পড়ছে না?
তাকে এভাবে দিশাহারা দেখে তার মা বাবা বুঝলেন যে এবার সত্যিটা বলার সময় হয়েছে। তার বাবা তাকে সোফায় বসালেন। বাবা, তার মা কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, কোমল তোমার নার্স ছিল না, সে তোমার স্ত্রী ছিল। আকাশ অবাক হয়ে গেল এবং মাথা চেপে ধরে বসে পড়ল। তার মায়ের মনে হল যে আকাশের কিছু মনে পড়ছে, আর হয়তো এটাই সঠিক সময়। তিনি একটি লাল রঙের অ্যালবাম বের করলেন। এই দেখো। আকাশ যেমন অ্যালবামের পাতা উল্টাল, প্রতিটি ছবি তার মস্তিষ্কে এক অস্পষ্ট স্ফুলিঙ্গ তৈরি করছিল। বিয়ের ৭ পাক, হানিমুনের ছবি। তার মস্তিষ্কে কিছু আলোড়ন হচ্ছিল। সে পরের পাতা উল্টাল, হানিমুনের ছবি ছিল। সে পাহাড়ের ঠান্ডা বাতাস আর কোমলের হাসির শব্দ অনুভব করল। তার মন এক মিষ্টি অনুভূতিতে ভরে গেল। তার বাবা তার কাঁধে হাত রাখলেন। বাবা, সত্যিটা হলো যে তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। তোমার মদের নেশা তোমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল। এই কথা শুনে আকাশের মাথায় একটা ধাক্কা লাগল। হঠাৎ কিছু দৃশ্য পরিষ্কার হতে লাগল। আদালতের ঘর, ডিভোর্সের কাগজ, সই, কোমলের চোখে জল আর তার নিজের অহংকার ভরা মুখ। এরপর আকাশের বাবা তাকে জানালেন, সে তার সবকিছু বাজি রেখেছিল, দিন রাত তোমার সেবা করেছে। এক মুহূর্তে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সে থামেনি। যখন তোমার চিকিৎসার টাকা আমাদের কাছে শেষ হয়ে গেল, তখন এই মেয়েটি তার জমানো সব সঞ্চয় তোমার জন্য খরচ করল। যখন সেটাও কম পড়ল, তখন সে রাত রাত জেগে কল সেন্টারে চাকরি করল, যাতে তোমার চিকিৎসার ব্যয়বহুল খরচ বহন করতে পারে। এই সত্যিটা পাহাড়ের মতো তার ওপর এসে পড়ল। সে সোফায় আড়ষ্ট হয়ে গেল। নিজের ওপর, নিজের অহংকারের ওপর, নিজের সেই মিথ্যে পৌরুষের ওপর তার এত ঘৃণা হল যে তার দম বন্ধ হয়ে আসতে লাগল। সে নিজের চোখে এক অপরাধীতে পরিণত হয়েছিল। না, সে কেঁদে উঠল, আমি তার সাথে কি করেছি? এখন তার সব মনে পড়ছিল। কিভাবে সে কোমলকে ধাক্কা দিয়েছিল, কিভাবে সে তাকে দরজা দেখিয়েছিল, কিভাবে সে অহংকারে এসে ডিভোর্সের কাগজে সই করেছিল। যে নারীকে সে গত ৬ মাস ধরে একজন দেবী, একজন দেবদূত ভেবে পূজা করছিল, সে আসলে তার ডিভোর্সি স্ত্রী ছিল, যাকে সে নিজেই অপমান করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে কোথায়? কোমল কোথায়? আকাশ উঠে দাঁড়াল। তার চোখে ছিল পাগলামি। আমার তার সাথে দেখা করতে হবে, এখনই। তার বাবা তাকে আটকাতে গিয়ে বললেন, না বাবা, এখন তোমার শরীর পুরোপুরি ঠিক হয়নি, এখন থেমে যাও। কিন্তু এখন সত্যিটা জানার পর আকাশের জন্য প্রতিটি মুহূর্ত এক সাজা হয়ে উঠেছিল। সে ঠিকমতো খেতে পারছিল না, ঘুমোতেও পারছিল না। সে অনুভব করতে শুরু করেছিল যে সে সেই মেয়েটিকে ছাড়া মরে যাবে। দিনে না জানি কতবার কোমলের সেই নিষ্পাপ মুখটা তার চোখে ভাসত, আর ততবারই তার বলা বিষাক্ত কথাগুলো মনে পড়ত। অনুতাপের এক এমন ভয়ানক আগুন তার বুকে জ্বলতে লাগল, যার তাপ হয়তো নরকের আগুন থেকেও বেশি ছিল। সে বারবার তার কাজের জন্য অনুতপ্ত হচ্ছিল। কখনো নিজের ওপর রেগে মাটিতে ঘুষি মারত, তো কখনো নিজের বাড়িতেই অস্থির হয়ে হাঁটত। আর এদিকে কোমল নিজের বাড়িতে ফিরেও আকাশকে ছাড়া শান্তি পাচ্ছিল না। তার মন বলছিল যে সে সঠিক সময়ে বাড়ি ফিরে এসে ঠিক করেছে, কিন্তু তার হৃদয় তো সেই বাড়িতেই রয়ে গিয়েছিল। এই ৬ মাসে তার সেই নিষ্পাপ আকাশের অভ্যাস হয়ে গিয়েছিল, যার তিক্ত স্মৃতিগুলোকে সে মন থেকে বের করে দেওয়ার জন্য লড়াই করছিল। সেই মানুষটি এক নতুন আর উন্নত রূপে আবার তার হৃদয়ে এসে বসেছিল। এই বিচ্ছেদ ডিভোর্সের চেয়েও বেশি বেদনাদায়ক ছিল, কারণ এবার সে শুধু একজন স্বামীকেই হারায়নি, বরং সেই মানুষটিকেও হারিয়েছে, যাকে সে আবার এবং হয়তো আগের চেয়েও বেশি গভীরভাবে ভালোবাসতে শুরু করেছিল। ১ সপ্তাহ ধরে এই দ্বিগুণ আগুনে জ্বলার পর আকাশ আর সহ্য করতে পারল না। সে আর অপেক্ষা করতে পারছিল না। সে তার মা বাবাকে সাথে নিয়ে তার শেষ আশা নিয়ে কোমলের বাড়িতে পৌঁছাল। দরজা খুললেন কোমলের মা। তার দরজায় আকাশকে দেখে তার মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। দেখো বাবা, কোমল যা করেছে তা মানবতার খাতিরে করেছে। এখন সে তার জীবনে এগিয়ে যেতে চায়, তাই ভালো হবে যে তুমি ফিরে যাও। দরজা আটকে রেখে তিনি বললেন, মাজি প্লিজ। আকাশ হাত জোর করে মাথা নিচু করে বলল, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছি। আমি অপরাধী, আপনার আর কোমলের। প্লিজ আমাকে শুধু একবার, শেষবারের মতো কোমলের সাথে দেখা করতে দিন। ভেতরের ঘরে কোমল আকাশের আওয়াজ শুনল। তার হৃৎস্পন্দন জোরে জোরে হচ্ছিল। আকাশ কোনো মতে ভেতরে চলে এলো। কোমল দরজার কাছেই দাঁড়িয়েছিল, কিন্তু সে চোখ সরিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। আকাশ কাঁপতে কাঁপতে তার কাছে গেল এবং তারপর এক মুহূর্ত না ভেবে, নিজের মান সম্মানের পরোয়া না করে সে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। কোমল, আমাকে ক্ষমা করে দাও।
কোমল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আমি জানি আমার ভুল ক্ষমার যোগ্য নয়। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমার রাগে, আমার মিথ্যে অহংকারে। বলতে বলতে সে হাউমাউ করে কাঁদতে লাগল। তার চোখের জল কোমলের পায়ে পড়ছিল। তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দাও, মারো আমাকে ঘৃণা করো, কিন্তু প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না। ডিভোর্সের পরে তোমাকে হারিয়ে আমি এটা জেনেছি যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এখন সত্যিটা জানার পর আমি তোমাকে ছাড়া একটা শ্বাসও নিতে পারছি না। কোমল, আমি মরে যাব। এটা এমন একটা দৃশ্য ছিল যা পাথরকেও গলাতে পারত। যে আকাশ তার অহংকারের জন্য পরিচিত ছিল, আজ সে তার ভালোবাসার পায়ে কোনো ভিক্ষুকের মতো পড়েছিল। যে মদ আমার পরিবার ভেঙেছে, আমার সম্পর্ক ভেঙেছে, এমনকি আমার জীবন পর্যন্ত কেড়ে নিতে তৈরি হয়েছিল, আমি চোখ বন্ধ করে শুধু তারই দাস হয়ে রইলাম। কত বড় গাধা ছিলাম আমি। আর তুমি যে আমার প্রতিটা পদক্ষেপে আমার পাশে দাঁড়াতে, তুমি যে আমাকে খারাপ পথে যেতে আটকাতে। আকাশের আওয়াজ চিৎকারে পরিণত হল। আমি তাকেই ধিক্কার দিয়েছি, তাকেই অপমান করেছি। আমাকে ক্ষমা করে দাও কোমল, ক্ষমা করে দাও। কোমল তার সামনে তার পায়ের কাছে বসে আকাশকে এভাবে ভেঙে কাঁদতে দেখছিল। তার নিজের চোখ থেকেও এখন বন্যার মতো জল বইছিল। সে তাকে ঘৃণাভরা উত্তর দিতে চাইছিল, কিন্তু তার হৃদয়ে আকাশের জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। আকাশের মা বাবাও কোমলকে হাত জোড় করে বললেন, কোমল মা, যদি পারিস তো আকাশকে ক্ষমা করে দে, ওকে আর একটা শেষ সুযোগ দে, আমরা সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকব। কোমল আকাশকে ভরসা দিয়ে দাঁড় করাল। সে তখনও কাঁদছিল। কোমল তার চোখে গভীরভাবে তাকিয়ে বলল, ভালোবাসা উপকার নয়, এটা একটা অনুভূতি, একটা কর্তব্য। আমি যা কিছু করেছি একজন নার্স হয়ে নয়, তোমার কোমল হয়ে করেছিলাম। আকাশ তার হাত ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, আর আমি আমার সেই কোমলকে, আমার সেই হারানো জীবনকে ফিরে নিতে এসেছি। সে কোমলের চোখে তাকিয়ে তার কাঁপতে থাকা গলায় জিজ্ঞেস করল, কোমল, তুমি কি আমাকে আবার বিয়ে করবে? তুমি কি এই না বোঝা অহংকারী মানুষটাকে শুধরে যাওয়ার আরও একটা সুযোগ দেবে? এক মুহূর্তের জন্য ঘরে গভীর নীরবতা নেমে এলো, আর তারপর কোমল কাঁদতে কাঁদতে হ্যাঁতে মাথা নাড়ল। আকাশ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ডিভোর্সের কাগজগুলো তাদের আইনত আলাদা করে দিয়েছিল, কিন্তু তাদের ভাগ্য এবং কোমলের নিঃস্বার্থ প্রেম তাদের চিরকালের জন্য এক করে দিল। তাদের ভালোবাসা এখন আগের চেয়েও গভীর, খাঁটি এবং মজবুত ছিল, কারণ এবারের ভিত্তি অভিযোগ আর প্রত্যাশার বালির ওপর নয়, বরং নিঃস্বার্থ বলিদান, অটুট বিশ্বাস আর সত্য অনুতাপের পাথরের ওপর স্থাপন করা হয়েছিল।